প্রিয় মানুষটাকে একটা কিস করলে কি আর হবে, এটাই ভাবছেন? এরকমই একটা কিস করেছিল স্বর্গের এক প্রহরী। 1000 বছরের শাস্তি ভোগ করতে হয়েছিল পৃথিবীতে, বহুবার জন্ম আর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছিল। এই লম্বা সময়ে বহু বিপদের মোকাবেলা করতে হয়েছিল। কখনোই প্রিয় মানুষটাকে খুঁজে পায়নি এই জন্ম মৃত্যুর সময়ে। তবে শেষবার মৃত্যুর সময়ে প্রিয় মানুষটাকে খুঁজে পেয়ে কিরকম অনুভূতি হয়েছিল তার একটু ইমাজিন করতে পারেন? এইরকম ঘটনা ঘটেছিল আজকের মুভিতে নায়ক গোল্ডেন বয় ও নায়িকা জেড গার্লের সঙ্গে। হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটা রোমান্টিক গল্প, প্রতিটা মুহূর্তে সাসপেনশনে ভরপুর। ভয়ঙ্কর সব দৈত্য দানবের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়েছিল। এরকম মজার মজার মুভি বাংলাতে এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিতে পারো। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে স্বর্গে অবস্থিত নিষিদ্ধ পিচ গাছের সামনে কিছু প্রহরী পাহারা দিচ্ছে। এই পিচ গাছটাকে মুসলিম ধর্মে গন্ধম গাছ বলে আখ্যায়িত করা হয়েছে। এই পিচ গাছে একবার ফল আসতে 3000 বছর সময় লাগে। বিভিন্ন দৈত্য দানবরা স্বর্গে হামলা করে এই পিচ গাছের ফল নিয়ে যেতে চায় তাদের শক্তি বৃদ্ধি করার জন্য। তাই স্বর্গের প্রহরীরা পাহারা দিচ্ছে এই গাছকে। ওই প্রহরীর মধ্যে একজন প্রহরী হলো গোল্ডেন বয়। আজকে একটি আয়রন ড্রাগন এই ফল নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ করে গোল্ডেন বয়ের সঙ্গে। ওই ড্রাগনকে পরাজিত করে গোল্ডেন বয় বুদ্ধদেবের মাধ্যমে। গোল্ডেন বয় ছিল বুদ্ধদেবের আশীর্বাদ প্রাপ্ত। আয়রন ড্রাগনের সঙ্গে তুমুল লড়াইয়ের পর ক্লান্ত হয়ে ফিরে আসে। তার একজন সহযোগী ছিল, ইনি হলো ফু। ওই পিচ গাছকে বহু বছর যাবত পাহারা দিচ্ছে তারা। মহিলাদের মধ্যে অন্যতম একজন স্বর্গের হুর, ইনি হলো মুভির নায়িকা জেড গার্ল। বহুদিন পর গোল্ডেন বয়ের সঙ্গে জেড গার্লের সাক্ষাৎ হয়। তারা একে অপরকে মনে মনে খুব ভালোবাসে। দুজনেই পিচ গাছের পাহারাদার। ওইখানে থাকা অন্যান্য প্রহরীরা নায়ক গোল্ডেন বয় ও নায়িকা জেড গার্লকে রেখে ক্লান্তি দূর করার জন্য চলে যায়। ওই অবসর সময়ে দুজন দুজনকে কাছে পেয়ে যায়। তারা দুজন পরামর্শ করতে থাকে 3 লোকের বাইরে অন্য কোনো জগতে যদি চলে যাওয়া যেত, যেখানে তারা দুজন দুজনকে আপন করে কাছে পেতে পারে। আর এই 3 লোক হলো স্বর্গলোক, মর্ত্যলোক, পাতাললোক। গোল্ডেন বয় বলে, আমি এই 3 লোকের যেই জায়গায় থাকি না কেন তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। জেড গার্ল বলে, তুমি জানো এতটা বছর আমি কিভাবে পার করেছি? মন চায় এই 3 লোকের বাইরে অন্য কোথাও গিয়ে দুজনে মনের মতো করে সংসার সাজাই। একে অপরকে দেখে আবেগে পরিপূর্ণ হয়ে যায়। মনের অজান্তেই একে অপরকে কিস করতে শুরু করে। আর বিপত্তিটা তখন ঘটে, পিচ গাছ অপবিত্র হয়ে যায়। ফলে 3000 বছর পর যে গাছে ফল ও ফুল ফুটেছে তা ধীরে ধীরে ঝরে নিচে পড়তে শুরু করে। এই খবর মুহূর্তের মধ্যেই সমস্ত দেবতা জেনে যায়। সঙ্গে সঙ্গে স্বর্গের রানী তাদের বিচার করার জন্য চলে আসে। এই রানী এসে বলে, সমস্ত দেবতাকে 3000 বছর অপেক্ষা করতে হবে তোমাদের এই অপরাধের কারণে। ওই গাছে 3000 বছর পর পুনরায় ফুল ও ফল আসবে। এই অপরাধের শাস্তি স্বরূপ 1000 বছরের জন্য পৃথিবীতে বসবাস করতে হবে তোমাদের দুজনকে। ওই সময় তোমরা কেউ কাউকে ভালোবাসার জন্য কাছে পাবে না, দুজন দুজনকে চিনতেও পারবে না। তাদের দুজনকে প্রেম বিচ্ছেদের সুরাই পান করানোর আদেশ দেওয়া হয়। ওই সুরাইয়ের ফলে স্বর্গে থাকার সমস্ত স্মৃতি ভুলে যাবে। পৃথিবীতে তারা কেউ কাউকে চিনতে পারবে না। যেদিন তারা একে অপরকে চিনতে পারবে ও খুঁজে পাবে, ওই দিন তাদের শাস্তি সমাপ্ত হয়ে যাবে। গোল্ডেন বয় এই শাস্তি গ্রহণ করে, সে সুরাই পান করে। কিন্তু জেড গার্ল এই সুরাই পান করে না, পান করার মতো অভিনয় করে সব ফেলে দেয়। তারা দুজন পৃথিবীতে চলে আসে। ওই সময় পৃথিবীতে এক ভয়ঙ্কর মনস্টার আক্রমণ করেছিল। রাজ্যের রাজার সততার কারণে বারবার বেঁচে যাচ্ছিল এই আক্রমণ থেকে। এইরকমই এক রাজ্যে পৌঁছে যায় তারা দুজন। জেড গার্ল ওই মনস্টারকে তাড়ানোর কাজ করে জীবন যাপন করত। এমনই এক রাজ্যের রাজার কাছে পৌঁছে যায় সে। ওইখানকার এক ওঝা তাকে বলে, তুমি আমাদের নিয়ম লঙ্ঘন করেছো। বিনা টাকায় তুমি যদি এভাবে কাজ করো তবে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। আমি জানি না তুমি কেন এই কাজ করছো। এই কাজে অনেক ঝুঁকি আছে। জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে আমরা সন্তানদেরকে লালন পালন করি। অন্যদিকে তুমি কোনো টাকা পয়সাই নাও না। কি স্বার্থ আছে তোমার তা আমি জানি না। তুমি আমাদের আইন ভঙ্গ করতে পারো না। তুমি একাই সারা পৃথিবীর সমস্ত মনস্টারকে মারতে পারবে না। তাই আমাদেরকে প্রয়োজন আছে। ওই রাজ্যের রাজদরবারে মনস্টার তাড়ানোর ব্যাপারে কথাবার্তা চলছিল। জেড গার্ল বলে ওই ওঝাকে, চাচা তুমি চিন্তা করো না, আমি যে কাজ করব তার বিনিময়ে টাকার প্রয়োজন হলে সেটা তুমি নিও, তবু আমাকে কাজটা করতে দাও। যতগুলো মনস্টার আমি ধরতে পারবো তাদের স্মৃতিশক্তি থেকে গত 1000 বছরের স্মৃতিশক্তি বের করে আমি আমার প্রিয় মানুষটাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছি। কারণ একটা মনস্টার 3000 বছরের বেশি সময় বেঁচে থাকে, তাই তাদের স্মৃতির মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আমি মনস্টারকে মেরে তার স্মৃতিশক্তিকে আলাদা করে আমি আমার প্রিয় মানুষটাকে
খুঁজে বের করব। তারা যে রাজ্যের দরবারে ছিল ওই রাজ্যের রাজা অসৎ লোক ছিল, এই কারণে মনস্টার ওইখানে আক্রমণ করে। সৎ লোকের সঙ্গে কখনোই পেরে ওঠে না মনস্টার। যে রাজ্যের রাজা সৎ নিষ্ঠাবান তার কাছে মনস্টার কখনোই যায় না। কিছুক্ষণের ভিতর একটি মনস্টার ওই রাজ দরবারে আক্রমণ করে। ওই ওঝা ও তার দলবল মনস্টারের উপস্থিতি অনুভব করে। তারা তৈরি হতে থাকে আক্রমণ করার জন্য। ঠিক ওই মুহূর্তে ওই রাজ দরবারে আরো একজন লোক প্রবেশ করে। জেডগাল মনস্টার ভেবে আক্রমণ করে। বুঝতে পারে সে হলো বৌদ্ধ সাধু, মন্দিরে থাকে আর বন জঙ্গলে ঘোরে। সেও মনস্টারের আক্রমণ থেকে জনসাধারণকে বাঁচায়। উপস্থিত সবাইকে বলে জুয়াংজু মন্দিরের সন্ন্যাসী সে, এখানে মনস্টারের উপস্থিতি লক্ষ্য করে এসেছে সে। ওঝা বলে তুমি যদি বৌদ্ধ সন্ন্যাসী হয়ে থাকো তবে তোমার চুল কেন? সন্ন্যাসী বলে আসলে জন্ম থেকে আমার চুলগুলো খুব শক্তিশালী, এটাকে বহুবার চেষ্টা করার পরও কেউ কাটতে পারেনি আজ পর্যন্ত। ওঝা জিজ্ঞাসা করে তোমার নাম কি? সে বলে আমার নাম ডিমন সোল্ড। কিছুক্ষণের মধ্যেই ওইখানে প্রচন্ড একটা শক্তিশালী মনস্টার আক্রমণ করে বসে। সবাই মিলে ওটাকে প্রতিহত করতে চেষ্টা করে। মনস্টার এতটাই শক্তিশালী ছিল মুহূর্তের মধ্যে সম্পূর্ণ রাজ্যটাকে তছনছ করে দেয়। সমস্ত ওঝা ব্যর্থ হয়ে যায়। মনস্টার জীবন্ত মানুষকে চিবিয়ে খাচ্ছিল। শেষ পর্যন্ত মনস্টারের পিঠের উপর চড়ে বসে ডিমন সোল্ড। কোনো মতেই কাবু করতে পারছিল না সে। শেষ পর্যন্ত জেডগাল তীরের মাধ্যমে কন্ট্রোলে নিয়ে আসে। ওই মনস্টারের পিঠের উপর উঠে মনস্টারকে হত্যা করে ফেলে। ওই মনস্টারের রক্ত যার গায়ে পড়বে ওই ব্যক্তি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যখনই জেডগাল ওই মনস্টারের ডিএনএ টেস্ট করার জন্য পিঠের হাড় বের করতে চেয়েছিল, ডিমন সোল্ড এসে তাকে বাঁচিয়ে ফেলে। সে বলে মনস্টারের রক্ত তোমার গায়ে লাগলে তুমি মারা যাবে। কিন্তু জেডগাল পুনরায় আবার ওই মনস্টারের পিঠের উপর উঠে মনস্টারের পিঠের মেরুদণ্ডের হাড়কে বের করে নিয়ে যায়। পরে থাকা মনস্টারের মিথার দেহকে জ্বালিয়ে দেয় ডিমন সোল্ড। সে চলে আসে মন্দিরে। মন্দিরটা ছিল অন্য এক রাজ্যে। ডিমন সোল্ড সবসময় তার প্রার্থনা ও ধ্যান কার্য করে এখানে। এই মন্দিরে অনেক বুদ্ধ ভিক্ষুক থাকে। সবাই গোল্ডেন দেবতার আরাধনা করছিল। তারা বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করছিল। তাদের মধ্যে একজন বৌদ্ধ ভিক্ষুক তার কলা কৌশল প্রদর্শন করার সময় নিচে পড়ে যায়। সে কিছু সত্য কথা বলে ডিমন সোল্ডকে। ওই ভিক্ষুক বলে মন্দির কমিটির পরিচালনা করা লোকগুলো শুধুমাত্র বাইরের সৌন্দর্যের উপর খেয়াল করে, ভিতর থেকে তারা সবাই অসৎ। এমনকি রাজ্যের রানীও এরকম। আজ ওইখানে চলে আসে ওই রাজ্যের রানী প্রার্থনা করার জন্য। তার অন্তরে সম্পদের লোভ পরিপূর্ণ ছিল। ওই রানী গর্ভবতী ছিল। সে ভালো একটা সন্তান পাওয়ার জন্য মন্দিরে আসতো প্রতিদিন, কিন্তু সন্তানের শুভকামনা না করে ধন সম্পদের প্রতি কামনা করতে থাকতো। তার এই অন্তরে থাকা কথাগুলো ডিমন সোল্ড বুঝতে পারে। অন্যদিকে জেডগাল মনস্টারের মেরুদণ্ডের হাড়কে নিয়ে আসে ডিএনএ করার জন্য। ওই মনস্টারের ভিতর থেকে সমস্ত স্মৃতিকে খুঁজে বের করেছিল। জীবিত অবস্থায় ওই মনস্টার যা কিছু দেখেছিল তা দেখার জন্য ডিএনএ করছিল তার অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে। পূর্বজন্মের স্মৃতি সংরক্ষণ করার আধুনিক এক মেশিন 1000 বছরে ওই মনস্টার যা কিছু দেখেছিল তা সবকিছু ডিএনএ এর মাধ্যমে বের করছে। জেডগাল ও তার সহযোগী শশী এক একটি পর্যায়ে কিভাবে কাজ করতে হবে সেই লিপিবদ্ধ করে বোর্ডে সংরক্ষণ করে রেখেছিল। মেশিনের মধ্যে অত্যাধিক তাপ থাকার কারণে মনস্টারের হাড় গলে তেল বেরিয়ে যায়। তখন সে খুঁজে পায় এক জন্মে সে এক রাজ্যের দাসী হয়েছিল। ওই রাজ্যের রাজ পরিবারে গোল্ডেন বয় জন্মগ্রহণ করেছিল। এত কাছাকাছি থাকার পরও সে তাকে চিনতে পারেনি। গোল্ডেন বয় ছিল নারী রূপে। ওই সময় গোল্ডেন বয়ের নাম ছিল সাথী লিওন। আর এক জন্মে গোল্ডেন বয়কে হাসপাতালের ডাক্তার হিসেবে দেখতে পায়। ওই হাসপাতালের নার্স হিসেবে জেডগাল। আর এক জন্মে গোল্ডেন বয় এক রাজ্যের রাজা ছিল। তার নাম ছিল রাজা ওয়ার্মহোল। সে রাজ্যের সেনাপতি হিসেবে জেডগাল ছিল। তার নাম ছিল সেনাপতি ওরসি। কিন্তু কেউ কাউকে চিনতে পারেনি। ওই জন্মে জেডগাল গোল্ডেন বয়ের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। আসলে মূল ব্যাপারটা হচ্ছে জেডগাল সবসময় গোল্ডেন বয়কে খুঁজতো, এই কারণেই সে পৃথিবীতে এসেছে। সে ওই সুরাই পান করেনি যে সুরাই পান করলে সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু গোল্ডেন বয় ওই সুরাই পান করেছিল, তাই সে সবকিছু ভুলে গেছে। এভাবেই জেডগাল তার সম্পূর্ণ জন্ম আর মৃত্যু দেখে নেয়। কিন্তু গোল্ডেন বয়কে সে চিনতে পারেনি, কারণ প্রতিবারই গোল্ডেন বয়ের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। এভাবেই 100 বার জন্ম আর মৃত্যু হয়ে গিয়েছিল। অন্যদিকে গোল্ডেন বয় রাস্তার ফুটপাতের হোটেলে বসে ছাগলের মাংস খাচ্ছিল নুডলসের সঙ্গে। ওই হোটেলটা ছিল একটি পতিতাপল্লীর কাছে। যেহেতু গোল্ডেন বয় ছিল একজন বুদ্ধ সন্ন্যাসী, ওইখানে সে এসেছিল ধর্ম প্রচার করার উদ্দেশ্যে। খিদে লাগার কারণে বসে বসে খাচ্ছে আর পাশেই একটা কুকুরের সঙ্গে কথা বলছিল। হঠাৎ ওয়েটারের কাছে জিজ্ঞাসা করে, দূরে একটা পুরুষকে দেখতে পাচ্ছি, মহিলা সেজে আসে, কে এসে? ওয়েটার বলে, ওই লোকটার নাম ফুলকন। সে একটা দুশ্চরিত্র লোক। সে তার স্ত্রীর মাধ্যমে পতিতাবৃত্তি করায়। ওই পুরুষ লোক মহিলা সেজে পতিতা মহিলাদের দালালি করে। সে জোরে জোরে চিৎকার করে খদ্দের ডাকছিল। তখন ওই লোকের নজর পড়ে গোল্ডেন বয়ের উপর। সে গোল্ডেন বয়কে বলে, আমার কাছে সুন্দরী একটা মেয়ে আছে, তুমি চাইলে আমি সেবা করার জন্য তোমার কাছে পাঠাতে পারি। গোল্ডেন বয় বলে,
আমি সন্ন্যাসী মানুষ, তুমি তোমার কাছে ব্যস্ত থাকো, আমি এগুলো পছন্দ করি না। সে সঙ্গে সঙ্গে ভবিষ্যৎবাণী করে ওই লোককে, কিছুক্ষণ পরেই তুমি যার দালালি করছো সে মার খাবে, তুমিও মার খাবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার কপালে আজ অনেক দুঃখ আছে। ওই দালাল তার সঙ্গে কথা বলছিল, ঠিক ওই সময় দোতলা থেকে একটি মহিলা নিচে পড়ে যায়। ওই মহিলা ছিল দালালের স্ত্রী। সে তার স্ত্রীর মাধ্যমে খারাপ কাজ করাতো, তার স্ত্রীর জন্য খদ্দের ডেকে নিয়ে আসতো। তার স্ত্রীর নাম ছিল হুয়াশহি। আজ এরকম এক খদ্দরের কাছে তার স্ত্রীকে পাঠায়। তার স্ত্রীর অনেক বয়স হয়ে গেছে। এই কথা বলে ওই খদ্দের হুয়াশাহীকে উপর থেকে নিচে ফেলে দেয়। যে লোক তার স্ত্রীর সেবা করার জন্য নিয়ে গিয়েছিল ওই লোকের প্রহরী নিচে চলে আসে। ফুলকন ওই প্রহরীকে বলে পরের বার সুযোগ পেলেই ভালো করে সেবা করবে হুয়াশাহী। কিন্তু ওই প্রহরী বলে, তবে আজকের কারণে আমার সমস্যা হবে, এই কারণে তোমার মার খেতে হবে। প্রহরী ফুলকনকে মারতে শুরু করে। তখন গোল্ডেন বয় ফুলকনকে বাঁচানোর জন্য চলে আসে। গোল্ডেন বয়ের মাথাটা ছিল অদ্ভুত। সে যখন শান্ত থাকতো তখন তার চুলগুলো নিচে পড়ে থাকতো সোজা হয়ে, আর যখনই সে রাগান্বিত হয়ে যেত তখন তার চুলগুলো সূচের মতো দাঁড়া হয়ে যেত। এই চুলগুলোকে কাটতে চেষ্টা করছিল বহুবার, কিন্তু ব্যর্থ হয়েছে। তার এই চুল আজকে কাজে লেগে গেছে। গোল্ডেন বয় বলে প্রহরীকে, আমি দুঃখিত তোমার কাজে বাধা দেওয়ার জন্য। ওই প্রহরী ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা দুটি চাকু গোল্ডেন বয়ের দিকে ছুঁড়ে মারে। চাকু সোজা এসে তার বুকে লেগে যায়। গোল্ডেন বয় হাসতেছিল। সে বলে দেয়, তোমার কাছে 36টা চাকু আছে, তুমি একটি একটি করে ধীরে ধীরে মারতে থাকো। প্রহরী ক্ষিপ্ত হয়ে খুব দ্রুত গতিতে চাকুগুলো ছুপতে থাকে। গোল্ডেন বয় হাসতেছিল। চাকুগুলো নিজে নিজেই ওই প্রহরীর পিঠের মধ্যে লাগতে শুরু করে। শুধুমাত্র 2টা চাকু গোল্ডেন বয়ের বুকে লেগেছিল। সে নিজে চাকু দুটোকে বাইর করে বলে, এখন কি করব বলো। ওই প্রহরী বলে, আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি কালো জাদু জানো, নচেত এটা কিভাবে সম্ভব? প্রত্যেকটা চাকু আমাকে আঘাত করছে, যেটা আমি তোমাকে ছুঁড়ে মেরেছি, তাই আমাকে ক্ষমা করো। গোল্ডেন বয় বলে, ঠিক আছে, তবে যে দুটো আমার বুকে লেগেছে ওই দুটো তোমাকে বহন করে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে সবগুলো চাকুকে সে উধাও করে দেয় প্রহরী পিঠ থেকে। প্রহরী জিজ্ঞাসা করে, বাকি চাকু দুটো কোথায় গেল? গোল্ডেন বয় বলে, ওই দুটো তোমার পাছায় লেগে আছে। প্রহরী ওইখান থেকে ছুটে পালায়। গোল্ডেন বয় ফুলকন ও তার স্ত্রীকে বলে, অতি লোভে তাতি নষ্ট, তাই শুধরে যাও, ভালো কাজ করো, নিজেকে সম্মানিত করো মানুষের কাছে, নিজের পৈতৃক সম্মান উদ্ধার করো সমাজের কাছ থেকে। তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে তখন কেউ তোমাকে মনে রাখবে না, শুধুমাত্র তোমার ভালো কর্ম ছাড়া সবকিছু ভুলে যাবে সবাই। তোমার জন্য একটি ভবিষ্যৎবাণী করতে চাই, তোমার এই স্ত্রী বেশি দিন পৃথিবীতে বাঁচবে না, তাই তাকে সম্মানের সঙ্গে বাঁচানোর চেষ্টা করো। সে তোমাকে যে পরিমাণ ভালোবাসে, তুমি যদি দ্বিতীয়বার বিয়ে করো সেই স্ত্রী তোমাকে এতটা ভালোবাসতে পারবে না, কারণ তোমার কাছে সম্মান নেই। গোল্ডেন বয় তার স্ত্রীকে সম্মান করতে বলে, অন্য পুরুষের কাছ থেকে তাকে দূরে রাখতে বলে। যাওয়ার সময় তার স্ত্রীকে বলে যায়, তোমার কাছে মাটন পাওনা রইল, আমি এক সময় তোমার বাসায় এসে মাটন খেয়ে যাব। গোল্ডেন বয় ওইখান থেকে চলে যায় একটি ড্রিঙ্ক ক্লাবে। ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করে, ওয়াইন পাওয়া যাবে? ক্যাশিয়ার মেয়েটা বলে, আজকে সমস্ত ওয়াইন ওই মেয়েটা কিনে নিয়েছে, যদি তোমার ওয়াইন প্রয়োজন হয় তবে তুমি তার সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তুমি যদি জিততে পারো তবে তোমাকে বিনামূল্যে ওই মেয়ে ওয়াইন পান করাবে। ওই মেয়েটা ছিল জেডগাল। প্রিয় মানুষটাকে খুঁজে না পেয়ে সে আজ নেশা করছে। তখনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে আসে গোল্ডেন বয়। জেডগাল বলে, আরে ডিমন সোল্ড, তুমি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? তবে আজকে তোমার যতটুকু প্রয়োজন হবে ওয়াইন সেটা আমার তরফ থেকে থাকবে। জেডগাল ডিমন সোল্ডের হাতে একটি স্টার ধরিয়ে দেয় আর বলে, সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারলেই তোমাকে ওয়াইন পান করানো হবে। গোল্ডেন বয় তার হাতে থাকা স্টারকে ছুঁড়ে মারে, সঙ্গে সঙ্গে জেডগাল তার স্টারকে ছুঁড়ে মারে। শেষ পর্যন্ত দুটো অস্ত্রই সঠিক জায়গায় পৌঁছে যায়। জেডগাল গোল্ডেন বয়কে ওয়াইন পান করার জন্য আমন্ত্রণ জানায়। জেডগার বলে, জয় তো প্রতিদিনই আসে, তবে জীবনের সত্যিকারের জয় এখন পর্যন্ত খুঁজে পাইনি। পৃথিবীতে বর্তমানে অনেক দানব আছে, এদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছি, কবে যে সেই দানবটাকে খুঁজে পাবো? খুব আফসোসের সঙ্গে কথা বলছিল জেডগাল। গোল্ডেন বয় বলে, কখন আপনার এই খোঁজাখুঁজি শেষ হবে? জেডগাল বলে, যতদিন না আমি আমার মনের মানুষটাকে খুঁজে পাই। ওয়াইন পান করা শেষে গোল্ডেন বয় চলে আসে। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ দেখতে পায় পালকিতে করে দুটো মেয়ে কিছু লোকের সঙ্গে যাচ্ছে। মেয়ে দুটোর একটির নাম জেই আর একটির নাম সেরা। জেই সেরাকে জিজ্ঞাসা করে, জঙ্গলে অন্ধকারের মধ্যে একটা লোক হাঁটছে, তুমি কি দেখতে পাচ্ছ? সেরা বলে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। সেরা বলে, ওই লোকটার শরীর থেকে স্বর্ণের আভা বেরোচ্ছে। যেই লোকটাকে দেখেই চেনে ফেলে। তার মনে পড়ে যায় তার বাবার সঙ্গে ওই লোকের যুদ্ধ হয়েছিল, তার বাবা পরাজিত হয়েছিল। ওই লোকটা বুদ্ধদেবের পায়ের নিচ থেকে
তাকে বাঁচতে সহযোগিতা করেছিল। হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করে ওই লোকটার রক্ত তার শরীরে বইছে। এরা দুই বোন ছিল আয়রন ড্রাগনের মেয়ে। আয়রন ড্রাগন স্বর্গের উপর আক্রমণ করেছিল, বুদ্ধর পায়ের নিচে পিষ্ট হয়ে পড়েছিল। যেই নিষ্পাপ ছিল তাই তাকে মুক্ত করে দেয় গোল্ডেন বয়। তারা দুই বোন তার বাবার কাছে চলে আসে। আয়রন ড্রাগন বলে, তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম, কি খবর? তার কাজটা ছিল ওই রাজ্যের বাদশাকে বশ করা। যেই ও সেরা রাজাকে বশ করতে পারেনি। রাজা ছিল নিষ্পাপ, তাদের মায়া কোনো কাজ করতে ছিল না, তাই ব্যর্থ হয়ে ফিরে আসে। এতে আয়রন ড্রাগন রাগান্বিত হয়ে যায়। আয়রন ড্রাগন ছিল একটি মনস্টার। সেরা বলে, বাবা, গোল্ডেন বয়কে দেখতে পেয়েছি। তুমি যার সঙ্গে যুদ্ধ করেছিলে স্বর্গ দখল করার জন্য, শেষ পর্যন্ত বুদ্ধির সহযোগিতায় তোমাকে পরাজিত করেছিল যে গোল্ডেন বয়, সে মানব রূপে পৃথিবীতে আসছে। আয়রন ড্রাগন পরিকল্পনা করে দুই মেয়েকে জাদুর মাধ্যমে মনস্টার তৈরি করে দেয়। সব সময় খেয়াল রাখছিল একটি জাদুর আয়নার মাধ্যমে। অন্যদিকে গোল্ডেন বয় চলে আসে মন্দিরে। তার সঙ্গীরা চাইছে তার চুলগুলোকে কেটে দিতে। চুলের কারণে তাকে কোনো মতে মনে হচ্ছে না সে একজন বৌদ্ধ সন্ন্যাসী। তার চোখগুলো ছিল খুব শক্তিশালী। যেই অস্ত্রই ব্যবহার করে ওই চুলগুলোকে কাটার জন্য তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চুল কাটতে ব্যর্থ হয়ে সবশেষে মন্দিরে থাকা দেবতার মূর্তির কাছে গিয়ে বলে, আমার কি অপরাধ? কেন আমার এই পরিস্থিতি? জন্মের পর থেকে বহু চেষ্টা করো, আজও এই চুলগুলোকে কাটতে পারিনি। এই পৃথিবীতে আসার আমার কি কোনো উদ্দেশ্য আছে? আমি এখনো আমার লক্ষ্য খুঁজে পাইনি। গোল্ডেন বয় যে দেবতার কাছে গিয়ে তার মনের দুঃখের কথা বলে, ওই দেবতা মুখ ফিরিয়ে নেয়। তার সঙ্গী বলে, ঠিক আছে, অপর পাশে আরো দুটো দেবতা আছে, তুমি তার কাছে যাও। পাথরের মূর্তিগুলো নিজে নিজেই দিক পরিবর্তন করে ফেলে। এতে গোল্ডেন বয় খুব ব্যথিত হয়ে পড়ে। বুইন বুদ্ধিসত্তা দেবীর মূর্তির কাছে গিয়ে বলে, মা, আমাকে সাহায্য করো, আমি একজন চুলবিহীন বৌদ্ধ সন্ন্যাসী হতে চাই। তখন ওই দেবী তার চোখ বন্ধ করে ফেলে। গোল্ডেন বয় বলে, আমি কি আগের জন্মে অনেক বড় পাপ করে ফেলেছি যার কারণে তুমি চোখ বন্ধ করে নিলে? মা দেবীর মূর্তি থেকে অদৃশ্যভাবে কথা বলে, তুমি 1000 বছরের জন্য পৃথিবীতে এসেছো। তোমার পৃথিবীতে আসার একটি উদ্দেশ্য আছে। তোমার জন্য অপেক্ষা করতেছে কেউ। বছরের পর বছর, জন্মের পর জন্ম ধরে তুমি তাকে খুঁজে বের করতে চেষ্টা করো। তোমার কাজ সন্ন্যাসী হওয়া না, এই কারণেই তোমার চুল কেউ কাটতে পারে না। তোমার কি মনে পড়ে ডিমন সোল, বললেন বয় হিসেবে স্বর্গের প্রহরী ছিলে তুমি। কাউকে ভালোবাসার অপরাধে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। মাঝে মধ্যে তুমি একটা স্বপ্ন দেখো, কিছু মনে পড়েছে? তুমি কাকে দেখছো? সে তোমাকে খুঁজতেছে বহু বছর যাব। তুমি তাকে খুঁজে বের করো। তোমার উচিত এই সন্ন্যাস ধর্ম ত্যাগ করা। তোমার এই পৃথিবীতে আসার কারণটা খুঁজে বের করা। এই কারণে অন্যান্য দেবতার মূর্তি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি আমার কাছে যা চাইছো আমি তা দিতে পারবো না। ডিমন সোল স্বপ্নে দেখেছিল সে ছিল স্বর্গের প্রহরী। সবকিছু অস্পষ্ট ছিল, কোনো কিছু পরিষ্কারভাবে বুঝতে পারছিল না। ঠিক ওই সময় মন্দিরের ভিতরে চলে আসে ওই রাজ্যের রানী। অন্যান্য বুদ্ধ সাধকরা বলে, রানীমা আসতেছে এখানে প্রার্থনা করার জন্য, তোমরা সবাই সাবধান হয়ে যাও। প্রহরীরা দেখতে পায় সবগুলো মূর্তি উল্টোভাবে ঘুরিয়ে আসে। এই জন্য খুব রাগান্বিত হয়ে যায়। তারা বলে, এখন যদি রানীমা এই পরিস্থিতি দেখে আমরা কি উত্তর দেব তাকে? রানীর প্রহরীরা ডিমন সোলকে মারতে শুরু করে, কিন্তু তারা যখন ডিমন সোলকে আঘাত করে সেই আঘাত তাদের নিজের গায়ে লাগতে থাকে। ঠিক ওই সময় রানী চলে আসে। রানী বলে, এই পাগল সন্ন্যাসীকে এখান থেকে মেরে মন্দির থেকে বাইর করে দাও। তাদের মধ্যে একজন প্রহরী এসে ডিমন সোলের সঙ্গী বইয়ার মাথার উপর জোরে এক আঘাত করে। আঘাতের সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত উপরের দিকে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যে একটা ভয়ঙ্কর বাঘে রূপান্তর হয়ে যায় তার সঙ্গী বইয়া। সবাইকে মেরে ওইখান থেকে তাড়িয়ে দেয়। সে সর্বশেষে ডিমন সোলকে তার আগের জীবনের সবকিছু মনে করিয়ে দেয়। সে বলে, আমি তোমার ভাই ফুহু। বর্তমানে বইয়া সে তার সঙ্গে স্বর্গেই ছিল। ওই একই অপরাধে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে সে কোনো অপরাধ করেনি। সে গোল্ডেন বয়ের বন্ধু ছিল, এটাই তার অপরাধ। সে ভালো একজন বৌদ্ধ সন্ন্যাসী। বিপদের সময় সে আগে রূপ ধারণ করতে সক্ষম হয়েছে। ডিমন সোলকে তার বর্তমান জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সব দেখিয়ে দেয়। কেন সে পৃথিবীতে এসেছে, আগে সে কি ছিল, সমস্ত স্মৃতিকে ধীরে ধীরে মনে করিয়ে দিতে থাকে। আর এই দৃশ্য জাদুর আয়নার মাধ্যমে আয়রন ড্রাগন দেখতে থাকে। সে ওইখান থেকে প্ল্যান করতে থাকে কিভাবে ডিমন সোলকে আক্রমণ করা যায়। বইয়ার পূর্বের অবস্থায় ফিরে আসে। বইয়ার এই ভয়ঙ্কর রূপ থেকে ওইখানে আগত রানী জ্ঞান হারিয়ে পড়ে যায়। ডিমন সোল তার কাছে যায়। রানীকে বলে, অনুগ্রহপূর্বক আপনি লোভ, লালসা, হিংসা ত্যাগ করুন। যে উদ্দেশ্যে এখানে আসছেন সেটা মনের ভিতরে নির্ধারণ করে রাখুন। শুধুমাত্র একটা কিছু চান,
হয় সম্পদ, না হয় একটি সন্তান। আপনি এই পর্যন্ত যা কিছু মন্দিরে এসে বলেছেন এখানকার কেউ শুনতে পায়নি, কিন্তু আমি আপনার সমস্ত কথাগুলো শুনতে পেয়েছি। আপনি যা যা চিন্তা করেন তা আমি সব দেখি। যে অপকর্মগুলো মস্তিষ্কের মধ্যে চিন্তা করেন ওগুলোকে ত্যাগ করে যে কোনো একটা কিছু চান, তবেই সেটা পেয়ে যাবেন। কথাগুলো শুনে রানী বোকা হয়ে যায়। তার মনের প্রত্যেকটা কথা গোল্ডেন বয় বলে দিয়েছে। রানী তার ভুল বুঝতে পেরেছে। অন্যদিকে আয়রন ড্রাগন সবকিছু দেখে গোল্ডেন বয়ের উপর আক্রমণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। সে তার মেয়েদেরকে ডেকে বলে, 5000 বছর পর আমি মুক্ত হয়েছি। আমাকে বন্দি করে রেখেছিল বুদ্ধের পায়ের নিচে। বর্তমানে গোল্ডেন বয় মরণশীল, তাই এটাই আমার প্রতিশোধের মুখ্যম সময়। সন্ন্যাস ধর্ম ত্যাগ করে গোল্ডেন বয় মন্দির থেকে বেরিয়ে আসে, একটি রেস্টুরেন্ট খুলে বসে। একদিন তার দোকানে একটা মেয়ে পুরুষ সেজে খাবার খাওয়ার জন্য আসে। ওর মেয়েটা ছিল একজন চাইনিজ মাস্টার, তার নাম হলো হারলেম। নিজের পরিচয় লুকিয়ে মনস্টারদেরকে হত্যা করতো সে। জানতে পেরেছে ডিমন সোল্ড বর্তমানে মন্দিরে থাকে না। খাওয়ার বাহানা করে ওই মেয়ে দোকানে আসে। দুজনের তর্ক করতে করতে মজার ছলে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে। ঠিক ওই সময় একটি এক চোখলা দৈত্য তাদের উপর আক্রমণ করে। ওই দৈত্য জীবিত মানুষকে ধরে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে। চারপাশে শুরু হয়ে যায় ছোটাছুটি। ওইখানে পৌঁছে যায় জেড গাল ও তার সহযোগী শশা। ওরা দুজনেই এক চোখলা দৈত্যের উপর আক্রমণ করে, কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারে না। সাধারণভাবে দৈত্যটাকে মারতে চেয়েছিল হারলেম। একসময় হারলেমকে ওই দৈত্য হাতে তুলে নেয় গিলে খাওয়ার জন্য। এই দৈত্যর নাম ছিল সিউশিয়ানো। বহু বছর যাবৎ খোঁজ করতেছিল জেড গাল ও তার সহযোগী শশা এই দৈত্যটাকে। এই দৈত্যের কাছে প্রায় 10,000 বছরের সমস্ত ইতিহাস খুঁজে পাওয়া যাবে। ওই দৈত্যের চোখ জেড গালের খুব প্রয়োজন, তাই দৈত্যটাকে বাঁচিয়ে ফেলে হারলেমের আঘাত থেকে। পুনরায় ওই দৈত্যটা সবার উপরে আক্রমণ শুরু করে। সবাই ওইখান থেকে পালাতে শুরু করে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটছে সবাই। এক পর্যায়ে প্ল্যান করে দৈত্যটাকে এমন কোনো কিছু দিয়ে আঘাত করতে হবে যাতে একই আঘাতে সে নিচে পড়ে যায়। দৈত্যের গায়ের চামড়া খুব শক্তিশালী ছিল, কোনো প্রকার তীর ধনুকে কাজ হচ্ছিল না। সবাই মিলে প্ল্যান করে গোল্ডেন বয়ের শক্ত চুল কাজে লাগিয়ে তাকে পরাস্ত করবে। গোল্ডেন বয়কে 3 জন মিলে টেনে ধরে ধনুকের মতো তৈরি করে দৈত্যর দিকে ছুঁড়ে মারে। গোল্ডেন বয়ের চুল তখন শক্ত আকার ধারণ করে, সোজা ওই দৈত্যের বুক ভেদ করে বেরিয়ে যায় অপর প্রান্তর দিয়ে। দৈত্য বেহুশ হয়ে পড়ে যায়। ততক্ষণ পর্যন্ত জীবিত ছিল। গোল্ডেন বয় একটি পাহাড়ের সঙ্গে আটকে পড়ে। জেড গাল তার মায়াবী চাকুর মাধ্যমে ওই দৈত্যের চোখ উপড়ে নিয়ে যায় তার গবেষণাগারে। সবাই তাদের সঙ্গে যাচ্ছিল। জেড গাল এক বিশাল আকৃতির চোখ দিয়ে কি করবে তা দেখার জন্য ওইখানে গিয়ে দেখতে পায় জেড গাল ওই চোখটিকে একটি মেশিনের ভিতর ঢুকিয়ে ডিএনএ বের করতেছে। এক সময় ওই দৈত্যের চোখ থেকে 10,000 বছরে যা কিছু দেখেছিল সমস্ত ইতিহাস বের হতে থাকে একে একে। জেড গাল দেখতে পায় 10,000 বছরে সে কোথায় কোথায় জন্ম নিয়েছিল গোল্ডেন বয়ের সঙ্গে, কিভাবে তার সঙ্গে দেখা হয়েছিল, কতবার মৃত্যুবরণ করেছিল, এই পৃথিবীতে আসার পূর্বে তারা কোথায় ছিল, কেনই বা এই পৃথিবীতে এসেছিল। এই সবকিছু যখন দেখছিল পিছন থেকে গোল্ডেন বয় সবকিছু দেখতে পায়। তখন গোল্ডেন বয় বুঝতে পারে এই পৃথিবীতে তার আসার কারণ, কে তাকে বহু বছর যাবৎ খুঁজতেছিল, কে তাকে এত বছর যাবৎ খুঁজতেছিল। সবকিছু দেখে বুঝতে পারে জেড গাল আসলে তার 1000 বছরের প্রেমিকা, কিন্তু এই 1000 বছরের তার সঙ্গে একবারও মিলন হয়নি। আবেগপূর্ণ হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তাদের সঙ্গীরা ওইখান থেকে চলে যায়, কিছুক্ষণ তাদেরকে একা রেখে। ঠিক ওই মুহূর্তে ওই স্থানে আয়রন ড্রাগন ও তার 2 মেয়ে চলে আসে। একজন বানর রূপ নিয়ে, অন্যজন মাকড়সার রূপ নিয়ে। সবার উপর আক্রমণ শুরু করে দেয় তারা। তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। এই লড়াইয়ে জেড গাল, গোল্ডেন বয় ও তার সঙ্গীরা সবাই পরাজিত হয়ে যায়। একটি রেশমি পোকা জেড গালের মুখের ভিতর ঢুকিয়ে দেয়। তাকে বলে, তুমি যদি এই পোকাটাকে মুখের ভিতর প্রবেশ করতে না দাও তবে গোল্ডেন বয়কে মেরে ফেলবো। সে তার প্রেমিককে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত পোকাটাকে মুখের ভিতর প্রবেশ করতে দেয়। পোকাটা জাদু ধারায় তৈরি করা হয়েছিল। আয়রন ড্রাগন তাকে বলে, আমি যা যা তোমাকে করতে বলবো তুমি তাই করবে। যদি না করো তবে তোমার পেটের ভিতরে থাকা এই পোকা তোমার শরীরের সমস্ত অর্গানকে খেয়ে ফেলবে, তুমি মারা যাবে। সে বাধ্য হয়ে তার কথা মতো সব কাজ করতে রাজি হয়। গোল্ডেন বয়কে নিয়ে আসে মন্দিরে চিকিৎসা ও প্রার্থনা করার জন্য। জেড গালকে পাঠিয়ে দেয় রাজদরবারে মহারাজকে সম্মান করার জন্য। মহারাজকে জাদু করে রাজ্য দখল করতে চায় আয়রন ড্রাগন। জেড গাল সবকিছু ঠিকঠাক করছিল। একসময় মহারাজ জেড গালকে বিয়ে করতে চায়। মহারাজ জেড গালের সৌন্দর্য দেখে একটা কিস করতে আসে। তখন জেড গাল তার মুখের ভিতর থেকে ওই জাদুর পোকাটার বিষাক্ত জাদু মহারাজের মুখের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ জেড গাল তার সিদ্ধান্ত পরিবর্তন করে নেয়। ওই জাদুর বস্তুটাকে হাত দিয়ে ধরে ফেলে। এই দৃশ্য জাদুর আয়নার মাধ্যমে আয়রন ড্রাগন দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে জেড গালের উপর আক্রমণ করে। তার হাতের কাছে থাকা বাদ্যযন্ত্রকে জোরে জোরে বাজাতে থাকে। জেড গালের পেটে থাকা পোকা বাদ্যযন্ত্রের শব্দে তার সমস্ত অর্গানকে ছিঁড়ে খেতে শুরু করে। জেড গাল বলে দেয় মহারাজকে, আপনাকে জাদু করে এই রাজ্য দখল করার চেষ্টা করছে আয়রন ড্রাগন।
সে পৃথিবীর জন্য একটা মনস্টার। মহারাজের সৈনিকরা আয়রন ড্রাগনের উপর আক্রমণ করার জন্য চলে যায়। অন্যদিকে আয়রন ড্রাগনের মেয়ে, যাকে গোল্ডেন বয় বাঁচিয়েছিল, ওই মেয়েটি তার পেটের ভিতর থেকে সাপের পিত্ত বের করে গোল্ডেন বয়কে দিয়ে দেয়। তার প্রাণ বেঁচে যায়। গোল্ডেন বয় প্রার্থনা করে মন্দিরের দেবীর কাছে তার পূর্বের জন্মের সমস্ত শক্তি ফেরত চায়। দেবী বলে, ওই শক্তি পেতে হলে তোমাকে দুষ্ট লোকের অশ্রু, প্রেমিকের নিঃস্বার্থ মর্যাদা অর্জন করতে হবে, একটি অসৎ লোকের দোয়া পেতে হবে তোমাকে। এই 3টি ব্যক্তিকে যদি তুমি জয় করতে পারো, তবেই তুমি তোমার পূর্বজন্মের শক্তি ফেরত পাবে। গোল্ডেন বয় ও তার সহযোগী বইয়া চলে আসে সেই পতিতা পল্লীতে। ফুলকন সেখানে মহিলাদের দালালি করতেছিল। ওখানে চলে আসে সেই লোকটা, যে লোকটার সঙ্গে এর আগে গোল্ডেন বয়ের যুদ্ধ হয়েছিল। সে এসে ফুলকনকে মারতে চেষ্টা করে তার কর্মকাণ্ডের জন্য। তখন ফুলকন বলে, আমি তোমাকে পুনরায় সেবা করে সন্তুষ্ট করে দেব। তখন বাধা দেয় গোল্ডেন বয়। গোল্ডেন বয়ের সঙ্গে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এক আঘাতেই গোল্ডেন বয় মাটিতে লুটিয়ে পড়ে, কারণ গোল্ডেন বয় ছিল আহত। তখন ওই প্রহরী তার দলবল নিয়ে গোল্ডেন বয়ের উপর আক্রমণ করে। এই দৃশ্য থেকে ফুলকন বাধা দিতে যায়। ওই জায়গায় ফুলকনের স্ত্রী চলে আসে। সে এসে গোল্ডেন বয়কে বাঁচাতে চেষ্টা করে। লড়াইয়ের এক পর্যায়ে ফুলকনের স্ত্রী হুয়াশাইকে ওই প্রহরী আঘাত করে। এই দৃশ্য দেখে ফুলকন ক্ষিপ্ত হয়ে যায়। সে লড়াই করতে চেষ্টা করে পরাজিত হয়ে যায়। ওই সময় গোল্ডেন বয় ফুলকনকে বলে, তুমি আর কিছু করতে না পারো, তোমার স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী হতে পারো। সে তোমার জন্য সবকিছু করেছে, তোমার উচিত তোমার স্ত্রীর সম্মান রক্ষা করা। এই লড়াইয়ের সময় ফুলকনের স্ত্রী সন্তান মারা যায়। ফুলকন রাগী ওই প্রহরীকে মারতে শুরু করে। এক সময় প্রহরীকে এমন ভাবে আঘাত করে শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষা চায়। ফুলকন তাকে ক্ষমা করে দেয়। সঙ্গে সঙ্গে গোল্ডেন বয় অর্ধেক শক্তি ফেরত পায়। ওই প্রহরী তার ভুল বুঝতে পেরেছে, সে ক্ষমা চাচ্ছে। ওই প্রহরী বলে, আমি জন্ম হয়েছি পতিতালয়ে, আমার বাবা মাকে দেখিনি, সমাজের কষাঘাতে বড় হয়েছি আমি, ভালো মন্দ বোঝার জ্ঞান আমাকে কেউ দেয়নি। এর আগেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছিলে গোল্ডেন বয়, আজকেও তুমি আমাকে ক্ষমা করে দিলে। তাই এই পতিতালয়ের প্রহরী মন থেকে তোমাকে দোয়া করছে, তুমি যেন সারা জীবন মানুষের উপকার করতে পারো, মানুষকে সঠিক পথ দেখাতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই গোল্ডেন বয় তার পূর্ণ পাওয়ার ফেরত পেয়ে যায়। গোল্ডেন বয় ওইখান থেকে চলে যায় রাজদরবারে। ফুহু চলে যায় আয়রন ড্রাগনের কাছে লড়াই করার জন্য। ফুহু বাঘের রূপ ধরে যুদ্ধ করতে শুরু করে আয়রন ড্রাগনের সঙ্গে। সে পরাজিত হয়ে যায়। অন্যদিকে সৈনিকরা পৌঁছে যায় আয়রন ড্রাগনের আস্তানায়। ফলে সে বাদ্য বাজানো বন্ধ করে দেয়। জেটগাল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে। গোল্ডেন বয় আয়রন ড্রাগনের মেয়ে মাক্রোসার সঙ্গে লড়াই করতে শুরু করে। তাকে পরাজিত করে আয়রন ড্রাগনের কাছে চলে আসে। ওইখানে সে দেখতে পায় জেটগাল মাটিতে শুয়ে আছে। গোল্ডেন বয় একটি ড্রাগনের রূপ ধারণ করে আয়রন ড্রাগনের সঙ্গে তুমুল লড়াই করতে থাকে। এক সময় আয়রন ড্রাগন পরাজিত হয়। গোল্ডেন বয় বিজয়ী হয়ে ফিরে আসে জেটগালের কাছে। হাত দিয়ে স্পর্শ করতেই সে বিলীন হয়ে যায়। তখন স্বর্গের রানী ফিরে আসে। সে বলে গোল্ডেন বয়কে, জেটগাল অনেক আগেই মারা গেছে, তার দেহ পৃথিবী থেকে চলে গেছে, এখন তুমি ফিরে আসো স্বর্গে। গোল্ডেন বয় বলে, এই পৃথিবীতে এখনো অনেক মনস্টার আছে, তাদেরকে মেরে পৃথিবীবাসীকে বাঁচাতে হবে আমার। আপনি যদি পারেন মহারানী, তবে জেটগালকে ফিরিয়ে দেন। মহারানী বলে, এটা সম্ভব না, তবে এখন জেটগালের আত্মা অবশিষ্ট বাকি আছে, তাই তুমি এটাকে নিয়ে যাও। জেটগালের আত্মাটাকে একটি পাখি রূপ দিয়ে গোল্ডেন বয়ের কাছে পাঠিয়ে দেয় স্বর্গের মহারানী। গোল্ডেন বয় পাখিটাকে সঙ্গে নিয়ে পৃথিবীর সমস্ত অপশক্তি থেকে মানুষকে বাঁচানোর জন্য অজানা এক রাস্তায় যাত্রা শুরু করে। পথে পথে জেটগালের আত্মা পাখি রূপ নিয়ে তার সঙ্গে উড়ে যাচ্ছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভির গল্পটা ভালো লাগে, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন হিট করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো।